এই চুমকি, আমার ঘরে কিছুতেই মন টিকছে না রে, তাই ভাবছি কোথায় যাওয়া যায় বলতো। আমার শাশুড়ি মা আমাকে সবসময় শুধু পা লম্বা বলে ডাকে, কারণ আমি এদিকে সেদিকে ঘুরে বেড়াই বলে। কিন্তু কি করব বল, আমার তো বয়সটা এরকমই। মা বাবা একই ছোট বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, তাই ঘোরার ইচ্ছা করবে না বলতো? হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। আর তোর মতো আমারও একই অবস্থা। বর সারাদিন কাজে ব্যস্ত থাকে আর আমাকে একটুও সময় দেয় না। আমি সবসময় একা একা ঘুরে বেড়াই। এই তো 2 দিন আগেই তোর সঙ্গে সিনেমা দেখতে গেলাম, আর আজকে রেস্টুরেন্টে দুপুরবেলা লাঞ্চ করতে চলে এলাম। তাহলে চল আমরা দুজনে মিলে একসঙ্গে একটা বড় শপিং মল থেকে শপিং করে আসি, কারণ শপিং করলে আমাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। এই বলে তারা দুই বান্ধবী একটা বড় শপিং মলে টাকা ব্যয় করতে চলে যায়। তারা যেহেতু অনেক বড় লোক, তাই তাদের এরকম ভাবে ঘুরতে আর জিনিসপত্র কেনাকাটা করতে কোনো বাধা থাকে না। কিন্তু দুজনেরই শাশুড়ি মা এই জিনিসগুলো একেবারেই অপছন্দ করে, কারণ তাদের শাশুড়ি মায়েরা চায় যে বৌমারা একটু ঘরে থেকে ভালো করে সংসারটা করুক। বৌমাদের এরকম পা লম্বা করে এদিক ওদিক ঘুরে বেড়ানো তাদের শাশুড়ি মায়েরা একেবারেই পছন্দ করে না। কিন্তু এসব কথা তৃষা এবং চুমকি কিছুতেই মানতে চায় না। কিরে চুমকি, আমরা এত কিছু শপিং করলাম, তবুও 5 ঘন্টার বেশি সময় কাটলো না। এত তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে ফিরে যাব? চল আমরা বরঞ্চ একটু মেহেন্দি পড়তে যাই, কারণ সামনেই ঈদ আসছে। হাতে মেহেন্দি পরলে কিন্তু খুব সুন্দর দেখাবে। হ্যাঁ তৃষা, চল মেহেন্দি পরে নি। আমাদের তাহলে আরো 3 ঘন্টা সময় কেটে যাবে। শ্বশুর বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। এই বলে তৃষা এবং চুমকি দুজনে একটা মেহেন্দি পার্লারে ঢুকে পড়ে, আর হাজার হাজার টাকা ব্যয় করে তারা নিজেদের 2 হাতে এবং 2 পায়ে মেহেন্দি পরে। তারা দুজনে মেহেন্দি পরে নেওয়ার ফলে শপিং ব্যাগগুলো ধরতে তাদের খুবই সমস্যা হয়। আর সেই সময় হঠাৎ করে তাদের গরিব বান্ধবী বিমলার সঙ্গে দেখা হয়। 3 জনে একসময় একই কলেজে পড়াশোনা করত, কিন্তু বিমলা এক গরিব ঘরের ছেলে রতনকে বিয়ে করার ফলে তাদের 3 জনের মধ্যে আর কোনো রকমের যোগাযোগ থাকে না। এই বিমলা, তুই কেমন আছিস? তোর সাথে কতদিন পর দেখা হলো। ভাবছি তো শ্বশুর বাড়ি থেকে একটু ঘুরে আসবো, কিন্তু এত ঘোরাঘুরির মাঝখানে আর সময় পেলাম না। হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু তোরা কেমন আছিস? আমি ফেসবুকে তোদের সবসময় ফটো দেখি। আচ্ছা আজকে কিন্তু আমার একটু তাড়া আছে, আমি এখন আসি রে, কেমন? তোরা ভালো থাকিস। এই তারা প্লিজ চলে যাস না, কারণ দেখ না আমরা হাতে মেহেন্দি পরেছি আর আমাদের 2 হাত একেবারে ভরা। তুই যদি আমাদের শপিং ব্যাগগুলো একটু বয়ে দিস তাহলে খুব সুবিধা হবে। মেহেন্দি পরা হাতে এতগুলো ব্যাগ ধরতে পারবো না রে। হ্যাঁ রে, তুই এই ব্যাগগুলো নিয়ে শুধু আমাদের গাড়ি পর্যন্ত পৌঁছে দে, তাহলেই হবে। আর শোন, এখন যখন আমাদের দেখা হয়েই গেছে, তাহলে চল আমরা দুজনে তোকে তোর শ্বশুর বাড়িতে ছেড়ে দিই, আর আমরাও তোর শ্বশুর বাড়ি থেকে একটু ঘুরে আসবো। বিমলার এতগুলো কথা শুনে ভীষণ পরিমাণে খারাপ লাগে, কারণ সে ভাবে যে সে অত্যন্ত গরিব বলে তাকে হয়তো তার 2 বড়লোক বান্ধবী ছোট করার চেষ্টা করছে। দেখ, তোদেরকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমরা তোদের মতো বড় লোক নই, তাই আমার শ্বশুর বাড়িতে তোদের অতিথি আপ্যায়নের সমস্যা হতে পারে। তোরা না হয় অন্য কোনো দিন আমার শ্বশুর বাড়িতে যাস। আরে আমি বুঝতে পারছি তুই আমাদের মতো বড় লোক না, কিন্তু আমরা তোকে সেই নিয়ে কোনো কথা বলেছি? আমরা দুজনে আজকে তো শ্বশুর বাড়িতে এমনি ঘুরতে যাব, তোকে আমরা আজকে ছাড়বো না কিছুতে। বিমলার আর কিছু করার থাকে না, সে তার 2 বড়লোক বান্ধবীর শপিং ব্যাগ বয়ে গাড়িতে তুলে দেয়, আর তারা সেই গাড়িতে করেই বিমলার শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়। বিমলা একটা একতলার বাড়িতে তার শাশুড়ি মা রত্না এবং স্বামী রতনের সঙ্গে বাস করে। তৃষা এবং চুমকি ওই গরিব ঘর দেখে দুজনেই মুচকি মুচকি হাসতে শুরু করে। বিমলা, কি গরম পড়েছে রে, আর রাস্তায় আস্তে আস্তে আমরা একেবারে হাঁপিয়ে গেছি, তাই তুই একটু এসিটা চালিয়ে দিবি প্লিজ, কারণ এসি ছাড়া এই গরমের মধ্যে একদম থাকা যায় না। আর সেই সাথে তুই আমাদের জন্য একটু ডাবের শরবত করে নিয়ে আয়। ওই শরবতের মধ্যে তরমুজ কেটে কেটে দিয়ে দিবি। গরমের মধ্যে ডাব তরমুজের শরবত খেলে ভীষণ ভালো লাগে। আসলে আমাদের বাড়িতে এসি নেই, আর আমরা ডাব আর তরমুজের শরবতও খাই না। তোরা বরঞ্চ বস, আমি তোদেরকে নুন চিনির জল বানিয়ে দিচ্ছি, দেখবি গরমের মধ্যে খেলে আরাম পাবি। এই বলে বিমলা রান্নাঘর থেকে তার 2 বড়লোক বান্ধবীর জন্য নুন চিনির জল করে নিয়ে আসে। কিছুক্ষণ পর দুপুরবেলা বিমলা তার 2 ধনী বান্ধবীকে মাছের ঝোল এবং ভাত খেতে দেয়। খাওয়া দাওয়া শেষ করার পর তারা 3 বান্ধবী গল্প করতে শুরু করে। তৃষা এবং চুমকির সঙ্গে গল্প করতে করতে বিমলার সময়ের কোনো খেয়াল থাকে না। এর ফলে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে, কিন্তু তবুও তৃষা এবং চুমকি বিমলার বাড়ি থেকে কিছুতেই যেতে চায় না। শোন না, বলছি আমাকে একটু দোকানে যেতে হবে রে, কারণ রান্নাঘরে চাল নেই, তাই আজকের মতো আমরা বরং উঠি। তোরা আবার অন্য কোনো দিন আমাদের বাড়িতে আসিস, সেদিন আরো গল্প হবে। আর এমনিতেই অনেক সন্ধ্যা হয়ে গেছে, তোদেরও তো এবার শ্বশুর বাড়িতে ফিরতে হবে।
আরে সবেমাত্র সন্ধ্যা 8টা বাজে, এটা কোনো সময় হলো নাকি? আমরা দুজনে ঠিক করেছি রাত্রিবেলা তোদের বাড়ি থেকে একেবারে ডিনার করে তারপর শ্বশুর বাড়িতে ফিরবো, কারণ এখন বাড়িতে ফিরলেই আমাদেরকে রান্না বান্না করতে হবে। আমরা দুজনে বরঞ্চ তোকে অনেক টাকা দিচ্ছি, তুই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আয়, তারপর আমরা একসঙ্গে বসে রেস্টুরেন্টের দামি দামি খাবার খাবো। বিমলা তার ধনী বান্ধবীদের কথা কিছুতেই শুনতে চায় না। এমনকি বিমলার স্বামী এবং শাশুড়ি মায়েরও তৃষা ও চুমকির এরকম ব্যবহার ভালো লাগে না। ঠিক এমন সময় তৃষা এবং চুমকির শাশুড়ি মা তাদেরকে ফোন করে এবং সারাদিন পা লম্বা করে বাড়ির বাইরে ঘুরে বেড়ানোর জন্য তাদেরকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে। কোন সকালবেলা তুমি তোমার উড়নচণ্ডী বান্ধবীদের সঙ্গে শপিং করতে বেরিয়েছো, আর এখন রাত হয়ে গেল, তোমার এখনো বাড়ি আসার সময় হলো না? সারা দিন আমি একা একা বাড়ির কাজ করতে থাকি আর তুমি শুধু পা লম্বা করে ঘুরে বেড়াচ্ছ। আমি কিন্তু এগুলো মেনে নেব না। ঠিক আছে মা, রাখুন, আমি এক্ষুনি বাড়িতে আসছি। আর যদি আধ ঘন্টার মধ্যে বাড়িতে ফিরে না আসো তাহলে যেখানে আছো সেখানেই থেকে যাবে, ঠিক আছে? কারণ তোমার স্বামী কিন্তু বাড়িতে চলে এসেছে আর তোমার উপর ভীষণ রেগে আছে। এই বলে তৃষার শাশুড়ি মা ফোন কেটে দেয়। তখন তৃষা এবং চুমকি দুজনেই গুটি গুটি পায়ে বিমলার ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠে শ্বশুর বাড়িতে ফিরে যায়। তারা শ্বশুর বাড়িতে ফেরা মাত্রই তাদেরকে অনেক বকাঝকা সহ্য করতে হয়, কিন্তু তাদের তবুও কিছু যায় আসে না। তৃষা এবং চুমকি দুজনেই রাত্রিবেলা ফোন খুলে ভালো ভালো ঘুরতে যাওয়ার জায়গা খুঁজতে শুরু করে। আমার কিছুতেই বাড়িতে মন টিকছে না। সব বান্ধবীরা মিলে কি সুন্দর সমুদ্রে আর পাহাড়ে ঘুরতে যাচ্ছে, তাই আমিও যদি তৃষার সঙ্গে ঘুরতে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। এই বলে চুমকি বিভিন্ন ঘুরতে যাওয়ার জায়গা তৃষার ফোনে পাঠাতে শুরু করে। এর ফলে তৃষারও ভীষণ পরিমাণে ঘুরতে যেতে ইচ্ছা করে। তাই তারা ঠিক করে যে তারা তাদের স্বামী এবং শাশুড়ি মাকে ছাড়া শুধুমাত্র দুই বান্ধবী মিলে সমুদ্র সৈকতে ঘুরতে যাবে। আর তারা তাদের এই পরিকল্পনাতে বিমলাকেও যুক্ত করবে বলে ঠিক করে। পরের দিন সকাল হতে না হতেই তারা আবার নিজেদের পা লম্বা করে বিমলার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। বিমলা, আমরা দুজনে আবার তোর বাড়িতে ঘুরতে চলে এলাম, আর এবার কিন্তু আমরা একটা খুব ভালো প্ল্যানিং নিয়ে তোর কাছে এসেছি। তুই কিন্তু আমাদেরকে না করতে পারবি না বলে দিলাম। দুই বড়লোক বান্ধবীকে আবার নিজের শ্বশুর বাড়িতে দেখে বিমলা প্রচন্ড অবাক হয়, কিন্তু তার কিছু করার থাকে না। এবার বিমলা যাতে কিছু খারাপ মনে না করে তাই তৃষা এবং চুমকি বিমলা ও তার পরিবারের জন্য দামি দামি উপহার নিয়ে আসে। আর সেই উপহার দেখে বিমলার স্বামী এবং শাশুড়ি মা সেসব উপহারের প্রতি লোভে পড়ে চুপ করে থাকে। তোরা আবার কি পরিকল্পনা নিয়ে আজকে আমাদের বাড়িতে আসলি? প্রত্যেকদিন সকাল হতে না হতেই তোরা দুজনে ঘুরতে বেরিয়ে পড়িস, এটা কিন্তু ঠিক নয়। কারণ এখন তোদের সংসার হয়েছে, তাই তোদের একটু দায়িত্বশীল হওয়া দরকার। এই তুই চুপ কর তো, বেশি জ্ঞান দিস না। তুই দায়িত্বশীল হয়ে কি করলি বলতো? তুই যদি সংসারের প্রতি দায়িত্বশীল হয়ে নিজের সংসারকে ধনী করে তুলতে পারতিস তাহলে না হয় মানতাম তুই কোনো কাজের কাজ করতে পেরেছিস। ছাড়, এখন এসব বাদ দে। শোন, আমরা ঠিক করেছি আমরা তিনজনে মিলে সমুদ্র সৈকতে ঘুরতে যাব, আর সেই জন্য আমরা বাসের 3টে টিকিট পর্যন্ত কেটে ফেলেছি। তাই আমরা কালকে সন্ধ্যাবেলা ঘুরতে বের হচ্ছি, তোকেও আমাদের সঙ্গে কিন্তু যেতে হবে। বিমলা দুই বড়লোক বান্ধবীর কথা শুনে কিছুতেই রাজি হতে চায় না। আরে পাগল হয়েছিস নাকি? আমি এখন তোদের সঙ্গে ঘুরতে যেতে পারবো না, কারণ আমি আমার স্বামী আর শাশুড়ি মাকে ছেড়ে নিজের সংসার ফেলে রেখে এভাবে কোথাও ঘুরতে যেতে পারবো না। তাই তোরা ঘুরে আয়, আমি অন্য কোনো সময় যাব। কিন্তু বিমলার কথা তৃষা এবং চুমকি কিছুতেই শুনতে চায় না। তারা বিমলাকে নিজেদের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে। বৌমা, অনেকদিন হলো তুমিও তো কোথাও ঘুরতে যাওনি, আর এমনিতেই বিয়ের পর রতন তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেনি। তাই তোমার বান্ধবীরা যদি তোমাকে ঘুরতে নিয়ে যেতে চায় তাহলে তুমি ঘুরে এসো, আর দুদিনের জন্য সংসার আমি সামলে নেব, ঠিক আছে? তোমাকে চিন্তা করতে হবে না, যাও তুমি আনন্দ করো। শাশুড়ি মায়ের বলার পর বিমলার আর কিছু বলার থাকে না। সে তৃষা এবং চুমকির সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে যেতে রাজি হয়ে যায়। আর তৃষা এবং চুমকি ঠিক করে যে বিমলার টাকা তারা দুজনে মিলে দিয়ে দেবে। ফলে তারা তিনজনে নিজেদের ব্যাগপত্র গুছিয়ে সমুদ্র সৈকতে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করে। আর এবারও তৃষা এবং চুমকি সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার জন্য তাদের বাড়ির কারোর কোনো রকমের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না। তারা ঘুরতে যাওয়ার জন্য বাসে উঠে পড়ে। উফ, আমার ভীষণ মজা হচ্ছে, কারণ এরকম ভাবে বন্ধুদের সঙ্গে আমরা প্রথমবার লং ট্রিপে যাচ্ছি। জীবনের প্রত্যেকটা দিন যদি এরকম ভাবে ঘুরে ফিরে মজা করে কাটাতে পারতাম তাহলে কত ভালো হতো বলতো? আমারও খুব আনন্দ হচ্ছে। তোরা বলছিস ঠিকই, কিন্তু আমার পরিবারকে ছেড়ে ঘুরতে যেতে একদমই ইচ্ছা করছে না। কারণ বিয়ের পর স্বামী আর শাশুড়ি মাকে ছেড়ে এরকম ঘুরতে যেতে ভালো লাগে না। বিয়ের পর সংসারই হলো মেয়েদের আসল ধর্ম। বিমলার মুখে এমন কথা শুনে তৃষা এবং চুমকি কিছুতেই পাত্তা দেয় না।
তারা তিনজনে মিলে বাসে করে সমুদ্র সৈকতে যাচ্ছে এমন সময় হঠাৎ করে বাসের মধ্যে একজন পকেটমার উঠে আসে। এই তোদের কাছে যা টাকা পয়সা আছে সব আমাদেরকে দিয়ে দে। এই শোন, এইসব হাতে গলায় সোনা পরে আমাদের সামনে ঘুরে বেড়াবি না, আমরা সব সোনা দানা খুলে নেবো বলে দিলাম। পকেটমারের কথা শুনে বাসে উপস্থিত সকলেই ভীষণ ভয় পেয়ে যায়। আর তৃষা এবং চুমকি তাদের কাছে যেহেতু অনেক টাকা পয়সা ছিল আর তারা সোনা গহনা পরেছিল, তাই বিশেষ করে তারা দুজনে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। পকেটমার দাদা, আমাদের কাছে বেশি টাকা পয়সা নেই, আর দয়া করে আমাদের এই সোনা গহনা খুলে নেবে না, কারণ এগুলো আমাদের সব বিয়ের জিনিসপত্র। পকেটমার তাদের দুজনের কোনো কথাই শুনতে চায় না। সে তৃষা এবং চুমকির গলা থেকে সোনার হার টেনে খুলে নেয় আর তাদের ব্যাগ থেকে সমস্ত টাকা পয়সা বের করে নিতে শুরু করে। এমন সময় বিমলা বুদ্ধি করে নিজের ব্যাগ থেকে লঙ্কার গুঁড়ো বের করে আর সেই পকেটমারের চোখে মুখে ছুড়ে দেয়। বিমলা সবসময় বিপদের হাত থেকে বাঁচার জন্য নিজের ব্যাগের মধ্যে লঙ্কা গুঁড়ো রেখে দেয়, আর আজকে সেই লঙ্কা গুঁড়ো হয় তাদের বাঁচার আশ্রয়। ওরে বাবা, দিল গো, আমার চোখ দুটো একেবারে জ্বলে গেল। ওরে বাবা রে, আমার চোখ দুটো একেবারে অন্ধ হয়ে গেল। এই সুযোগে সকলে মিলে পকেটমারের হাত পা বেঁধে তাকে ভীষণ পরিমাণে মারতে শুরু করে আর বাস থেকে ধাক্কা মেরে নামিয়ে দেয়। সকলে মিলে বিমলাকে অনেক অনেক ধন্যবাদ জানায়। এমন সময় তৃষা এবং চুমকি নিজেদের ভুল বুঝতে পারে। তারা মনে মনে উপলব্ধি করে এরকম বাড়ির বউ হয়ে পা লম্বা করে ঘুরতে আসা তাদের একদমই উচিত হয়নি। আমাদের মনে হয় সমুদ্র সৈকতে না গিয়ে কালকে বাড়ি ফিরে যাওয়া উচিত, কারণ আমাদের শাশুড়ি মা আর স্বামী আমাদের জন্য অনেক চিন্তা করবে। আমি আর চুমকি আমাদের বাড়িতে কিছু না জানিয়েই ঘুরতে চলে যাচ্ছিলাম। সত্যি আমাদের শাশুড়ি মা ঠিকই বলে, আমাদের পা অনেক লম্বা হয়ে গেছে, এবার আমাদের পা ছোট করা দরকার। আজকে আমাদের শাশুড়ি মায়ের কথা না শুনে বিপদে পড়তে হয়েছে, আর আমাদের জন্য বিমলাকেও বিপদে পড়তে হয়েছে। আমরা কালকে সকালেই বাড়ি ফিরে যাবো রে বিমলা। বিমলা তাদের কথা শুনে খুবই খুশি হয়। পরের দিন সকাল হতে না হতেই তারা আবার যে যার মতো বাড়িতে ফিরে যায়। তৃষা এবং চুমকি নিজেদের পরিবারের কাছেও ক্ষমা চায়। তারা আর কখনোই শ্বশুর বাড়ি ছেড়ে পা লম্বা করে কোথাও ঘুরতে যায় না। আর তাদের যদি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, তারা শুধু বিমলার বাড়িতেই ঘুরতে যায়। এভাবেই তৃষা ও চুমকি নিজেদের সংসারে সুখ শান্তি ফিরিয়ে নিয়ে আসে। আর অন্যদিকে বিমলাও তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। বৈশাখী দেবী তার দুই মেয়ে অহনা এবং কোয়েলের সঙ্গে থাকত। অহনা এবং কোয়েল তার নিজের মেয়ে হওয়া সত্ত্বেও বৈশাখী দেবী শুধুমাত্র তার বড় মেয়ে অহনাকেই ভালোবাসত। কিন্তু কোয়েলকে সে একেবারেই পছন্দ করত না। সে তার দুই মেয়ের মধ্যে সবসময় দ্বিচারিতা করত। তার পেছনে একটা অনেক বড় কারণ ছিল। বৈশাখী দেবীর ছোট মেয়ে কোয়েল যেদিন জন্মগ্রহণ করেছিল, ঠিক সেদিনই বৈশাখী দেবীর স্বামী মদন বাবু হার্ট অ্যাটাকের ফলে মারা যায়। এর ফলে বৈশাখী দেবী তার ছোট মেয়েকে অপয়া বলে মনে করে, তাই কখনো সে কোয়েলের সঙ্গে ভালো ব্যবহার করে না। কিন্তু অহনা তার ছোট বোনকে খুবই ভালোবাসে। এমনই একদিন, কোয়েল, এই দেখ আমি তোর জন্য কি এনেছি, তোর ফেভারিট চকলেট আইসক্রিম। নে তাড়াতাড়ি এটা খেয়ে নে। চকলেট আইসক্রিম দেখে কোয়েল খুবই খুশি হয়। থ্যাংক ইউ দিদি, আমার কদিন ধরে চকলেট আইসক্রিম খাবার খুব ইচ্ছে করছিল। মাকে আমি অনেকবার বলেছিলাম, কিন্তু মা আমার কথা একবারও শোনেনি। আমার চকলেট আইসক্রিম খেতে খুব ভালো লাগে। তোকে আমি বলেছি তো, তোর যা প্রয়োজন পড়বে তুই আমাকে বলবি, তুই মাকে কেন বলিস? নে এবার তাড়াতাড়ি খেয়ে নে, দেরি করিস না। কোয়েল যেই আইসক্রিম খেতে শুরু করে, ঠিক তখনই সেখানে তার মা বৈশাখী দেবী চলে আসে। সে কোয়েলকে আইসক্রিম খেতে দেখে খুবই রেগে যায় এবং কোয়েলের হাত থেকে আইসক্রিমটা কেড়ে নেয়। অহনা, তোকে কতবার বলেছি তুই এই অপয়া মেয়েটার সঙ্গে মিশবি না। এই মেয়ে, নিজের বাবাকে খেয়ে তো সুখ হলো না, তুই এবার আমার মেয়েটার দিকে নজর দিচ্ছিস। আর তুই অহনা, তুই আমার কাছ থেকে টাকা চাইলি খাবার খাবি বলে, নিজে না খেয়ে তুই একে আইসক্রিম খাওয়াচ্ছিস। চল এখান থেকে, এই আইসক্রিমটা এবার তুই খাবি। এই বলে বৈশাখী দেবী জোর করে তার মেয়েকে সেখান থেকে নিয়ে চলে যায়। কোয়েল তার মায়ের এমন ব্যবহারে খুবই দুঃখ পায়, কিন্তু এসবে কোয়েল অভ্যস্ত ছিল। তার মা তার সঙ্গে সবসময় এরকমটাই করত। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। অহনা এবং কোয়েল দুজনেই বড় হয়ে ওঠে, কিন্তু বৈশাখী দেবীর স্বভাবে কোনো রকমের পরিবর্তন আসে না। সে এখনো পর্যন্ত তার ছোট মেয়েকে সহ্য করতে পারে না। এরই মধ্যে বৈশাখী দেবী এক বড়লোক পরিবারে অহনার বিয়ে ঠিক করে। অহনা বিক্রমের সঙ্গে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়।
অহনা চলে যাওয়ার পর বৈশাখী দেবী তার ছোট মেয়ের উপর আরো বেশি অত্যাচার করতে শুরু করে। আরে বাবা, তাড়াতাড়ি হাত চালা। হাতে কি তোর মেহেন্দি লাগানো আছে যে তুই এত আস্তে আস্তে কাজ করছিস? তাড়াতাড়ি ঘরগুলো মুছে নে, তারপর দুপুরে রান্নাও তো করতে হবে। তোর রান্না হবে কখন আর আমি খাবো কখন? মা, আজকে তো আমার শরীরটা খুব খারাপ লাগছে, গা হাত পা ভীষণ ব্যথা করছে, সেই জন্য আমি ঠিক করে কাজ করতে পারছি না জানো। আমি ঘরগুলো মুছে একটু বিশ্রাম করি, তারপর না হয় দুপুরের জন্য হালকা কিছু রান্না করব। আমি যা বলবো তোকে সেটাই করতে হবে। তোর কোনো কথাই এখানে চলবে না, বুঝেছিস? ভুলে যাস না তোর দিদি আর এখানে নেই যে তোকে আমার হাত থেকে বাঁচাবে। সময় মতো কাজ না হলে এমন মার মারবো সারা জীবন মনে রাখবি। এই শুনে কোয়েল খুবই ভয় পেয়ে যায় এবং সে শারীরিক অসুস্থতা নিয়েই কাজকর্ম করতে থাকে। এরকম ভাবে কিছুদিন কাটে। একদিন অহনা তার স্বামী বিক্রমের সঙ্গে নিজের মায়ের বাড়িতে আসে। বিক্রম খুবই ভালো ছেলে ছিল। কোয়েলের সরলতা এবং তার নম্রভদ্র আচরণ বিক্রমের ভালো লাগতো, কিন্তু কোয়েল সবসময় মনমরা হয়ে থাকতো বলে বিক্রম কোয়েলকে খুশি করানোর চেষ্টা করত। এই নাও জামাইবাবু, আমি তোমাদের জন্য মুগ ডালের হালুয়া বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে, আর এখানে পায়েসও আছে। বাহ কোয়েল, তুমি তো খুব ভালো হালুয়া বানিয়েছো। পায়েসটাও দারুণ হয়েছে। এত ভালো রান্না তোমার দিদি তো করতে পারে না। আগে যদি জানতাম তোমার দিদির থেকে ভালো রান্না তুমি করতে পারো, তাহলে তো তোমাকেই বিয়ে করতাম। একদমই নয়, আমার দিদি তো খুব ভালো রান্না করতে পারে। আমার যখনই কিছু খাওয়ার ইচ্ছা করতো, আমার দিদি তো আমাকে রান্না করে খাওয়াতো। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখন তো তুমি আমাকে হালুয়া খাইয়ে খুশি করে দিলে, তাই তোমাকে তো এখন একটা উপহার দিতেই হবে। এই নাও তোমার জন্য একটা ব্রেসলেট। দেখো তো ব্রেসলেটটা পছন্দ হয়েছে কিনা। ব্রেসলেটটা দেখে কোয়েল খুবই খুশি হয়। আচ্ছা, শালি একটু হালুয়া রান্না করে খাইয়েছি বলে তুমি শালিকে সোনার ব্রেসলেট দিয়ে দিলে, আর আমি তোমাকে কত কিছু রান্না করে খাইয়েছি, আমাকে তো কিছু দিলে না তুমি। একদম আমাদের দুজনের মাঝে আসবে না বলে দিলাম। এটা আমাদের সালি জামাই বাবুর ব্যাপার। এরকম ব্রেসলেট নিতে হলে তোমাকেও আগে এরকম হালুয়া রান্না করে শিখতে হবে। এই কোয়েল, ঠিক বললাম তো? তোমার দিদিকে শিখিয়ে দেবে তো ভালো করে কিভাবে এরকম হালুয়া রান্না করতে হয়, তাহলে কিন্তু আবার একটা ব্রেসলেট দেবো। এভাবেই বিক্রম তাদের দুই বোনের সঙ্গে হাসি মজা করতে থাকে। কোয়েল খুবই খুশি হয়, কিন্তু বৈশাখী দেবী এসব কিছুতেই মেনে নিতে পারে না। তার ভীষণ পরিমাণে রাগ হয়। কিরে মুখপুরি, তুই তখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করছিস কেন? তোর কি আর কোনো কাজ নেই? খাবার খেতে দিয়েছিস, খাবার দিয়ে চলে যাবি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করার কি আছে? মা, আপনি কোয়েলকে বকছেন কেন? কোয়েল তো কিছু ভুল করেনি। আমরা তো একটু জাস্ট নিজেদের মধ্যে মজা করছিলাম। এতে কোয়েলকে বকার মতো তো কিছু নেই। তুমি কিছুই জানো না জামাই বাবা। এই মেয়েটা বড্ড অপয়া। জন্মানোর সঙ্গে সঙ্গে নিজের বাবাকে খেয়ে ফেলেছে। আর তোমাদের এখন সবে সবে নতুন বিয়ে হয়েছে। এর থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করো, না হলে কিন্তু তোমাদের জীবনেও বিপদ আসতে পারে। নিজের মায়ের মুখে এমন কথা শুনে কোয়েলের খুবই খারাপ লাগে, তাই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সে নিজের ঘরে গিয়েও প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। কোয়েলকে শান্ত করানোর জন্য তার দিদি এবং জামাইবাবু তার ঘরে আসে। দেখো কোয়েল, মায়ের কথা শুনে এত কান্নাকাটি করার কিছু নেই। তুমি অপয়া নাও এটা আমরা জানি। তোমার জন্মের সঙ্গে তোমার বাবার মৃত্যুর কোনো সম্পর্ক নেই। ওটা একটা মাত্র দুর্ঘটনা ছিল। তাই তুমি তোমার মায়ের কথা ইগনোর করো প্লিজ। ছোটবেলা থেকে মাকে একই রকমের দেখে আসছি, ভেবেছিলাম এবার হয়তো মা পাল্টে যাবে, কিন্তু দুঃখের বিষয় মা তো আগের চেয়েও আরো ভয়ঙ্কর হয়ে গেছে। দেখ বোন, আমি আগেও তোর পাশে ছিলাম আর এখনো তোর পাশে আছি। তোর যখন যেটা প্রয়োজন পড়বে, তোর যখনই কোনো অসুবিধা হবে, তুই আমাকে জানাবি। আমার বাড়ি তো বেশি দূরে নয়, তুই আমার বাড়িতে যাবি। দরকার হলে 2-1 দিন থেকে আসবি, বাকিটা আমি মায়ের সঙ্গে বুঝে নেব। দরজার বাইরে থেকে বৈশাখী দেবী কান পেতে সবটাই শুনতে থাকে। সে মনে মনে খুবই রেগে যায়। না, এই অপয়া মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বিদায় করতেই হবে। আমার মেয়ে জামাইয়ের জীবনের উপর একে আমি কোন রকম ভাবে হস্তক্ষেপ করতে দেব না। আমি কয়েকদিনের মধ্যেই ওর বিয়ে দিয়ে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। বৈশাখী দেবী কোয়েলকে তাদের জীবন থেকে অনেক দূরে সরিয়ে দেওয়ার জন্য কোয়েলের জন্য অনেক দূরে সম্বন্ধ দেখে, তাদের বাড়ি থেকে অনেক দূরে, যাতে কোয়েল চাইলেও যখন তখন নিজের বাড়িতে আসতে না পারে, আর অহনা চাইলেও তার বোনের কাছে ইচ্ছা মতো যেতে না পারে। সে কোয়েলের সঙ্গে প্রদীপ নামে একটি ছেলের বিয়ে দেয়। প্রদীপ খুবই গরিব ছিল। প্রদীপ তার বোন নন্দিনীর সঙ্গে থাকতো। বিয়ের পর কোয়েল সবই ভাগ্যের পরিহাস বলে মেনে নেয়। সে তার গরিব শ্বশুর বাড়িতে খুব সহজেই নিজেকে মানিয়ে নিয়ে সংসার করতে থাকে, কিন্তু তার ননদ নন্দিনী তাকে একদমই পছন্দ করতে পারত না। আরে বাবা কোথায়?
মহারানী কি বাড়িতে আছেন নাকি নেই? এক কাপ চা চেয়েছি, কতক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত পেলাম না। নন্দিনীর কথা শুনে কোয়েল তাড়াতাড়ি করে চা নিয়ে চলে আসে। নন্দিনী চা নিয়ে খুবই তাড়াহুড়ো করে চায়ে চুমুক দিতে শুরু করে, কিন্তু চা প্রচন্ড গরম থাকায় তার ঠোঁট পুড়ে যায়, আর এর ফলে সে কোয়েলের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আহ, দিলে তো আমার ঠোঁটটা পুড়িয়ে। তুমি ইচ্ছা করে এরকম গরম চা আমাকে খেতে দিয়েছো, তাই না? যাতে এই চাটা খেয়ে আমি জ্বলে পুড়ে মরে যাই। তোমাকে তো আমি খুব সরল মনে করতাম, কিন্তু এখন তো দেখছি আমাকে নিয়ে তোমার খুব প্রবলেম। এ তুমি কি বলছো নন্দিনী? তোমাকে নিয়ে আমার কেন প্রবলেম হবে? আর চা তো গরম হবেই। এখনই তো আমি চাটা করে নিয়ে আসলাম। সবাই তো গরম গরমই চা খায়, কিন্তু চা খাওয়ার আগে যে ফু দিয়ে ঠান্ডা করতে হয় সেটা কি তুমি জানো না? তুমি আগে বললে আমি তোমার জন্য ঠান্ডা চা নিয়ে আসতাম। ওরে বাবা, আমার ঠোঁট পুড়িয়ে দেবার পরও তুমি এত বকবক করছো? তুমি এত বড় বড় কথা বলছো কিভাবে? তোমার সাহস তো কম নয়। এই বলে নন্দিনী গরম চা কোয়েলের হাতে ঢেলে দেয়। এর ফলে কোয়েলের হাত পুড়ে যায়। সে ওই পুড়ে যাওয়া হাত নিয়েই সংসারের কাজকর্ম করতে থাকে, কিন্তু তবুও সে প্রীতমকে কিছু বলে না, কারণ সে কোনোভাবেই নিজের সংসারে ঝগড়া অশান্তি সৃষ্টি করতে চাইতো না। কোয়েল, তোমার হাতে কি হয়েছে? এ বাবা, তোমার হাত পুড়ে গেল কিভাবে? তোমার হাতটা পুড়ে গেছে আর আমাকে বললে না তো? না না, আসলে রান্না করতে গিয়ে আমার হাত পুড়ে গেছে। রান্না করে তরকারি নামিয়ে রাখার সময় হাতে তরকারি পড়েছে। কিছু হবে না, এ তো এমনিই ঠিক হয়ে যাবে। এমনি এমনি কি করে ঠিক হবে? তোমার হাত পুড়ে গেছে, মলম লাগাতে হবে, ওষুধ খেতে হবে। তুমি দাঁড়াও, আমি এখনই মলম আর ওষুধ নিয়ে আসছি। আর নন্দিনী, তোর বৌদির হাত পুড়ে গেছে, তুই দেখতে পাচ্ছিস না? সারাদিন ঘরে শুয়ে শুয়ে ফোন কাটিস তো, বৌদির হাতে হাতে কাজও তো করতে পারিস। এই শুনে নন্দিনীর খুবই রাগ হয়। বৌদির হাত পুড়ে গেছে? বৌদি, তুমি আমাকে একবারও বলনি তো? তুমি আমাকে একবার বলবে তো? আমার কাছে পুড়ে যাওয়ার মলম ওষুধ দুটোই আছে। তুমি চলো আমার সঙ্গে, আমি দিয়ে দিচ্ছি। আর দাদা, তুই বেকার চিন্তা করছিস কেন? তুই কাজে চলে যা। আমি আজকে বাড়ির সব কাজ করে নেব। বৌদিকে আমি আজকে কোনো কাজই করতে দেব না। হ্যাঁ প্রীতম, তুমি চিন্তা করো না, তুমি কাজে যাও। এই শুনে প্রীতমের আর কিছু বলার থাকে না, সে কাজে চলে যায়। কিন্তু নন্দিনী তার বৌদির উপর আবার অত্যাচার করতে শুরু করে। সে রান্নাঘরে গিয়ে গুঁড়ো লঙ্কার পেস্ট বানিয়ে নিয়ে আসে। আমার দাদার সামনে তুমি আমাকে খারাপ করতে চাইছিলে, তাই তো? সেই জন্য ইচ্ছে করে তোমার হাত পুড়ে গেছে। সেটা তুমি আমার দাদাকে দেখিয়ে দিলে, যাতে তোমাকে কোনো কাজ করতে না হয়, আমি যাতে খেটে খেটে মরে যাই। অনেকটা হাত পুড়ে গেছে, তাই না? হাতে মলম লাগাতে হবে তো। এই দেখো, আমি মলম বানিয়ে নিয়ে এসেছি। এ কি, এটা তো গুঁড়ো লঙ্কা। তুমি গুঁড়ো লঙ্কার পেস্ট আমার হাতে দেবে বলে এনেছো? আমি এটা দেব না, আমার হাত জ্বালা করবে। তুমি কেন আমার সঙ্গে এমন করো নন্দিনী? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি কি ইচ্ছা করে তোমার দাদাকে দেখিয়েছি যে আমার হাত পুড়ে গেছে? আমি তো চাইলেই তোমার দাদাকে সত্যিটা বলে দিতে পারতাম, বলো। তুমি আমাকে ধমক দিচ্ছ? আমাকে ধমক দিচ্ছ তুমি? দাদাকে যদি তুমি সত্যি কথাটা বলেছো, তাহলে এই বাড়িতে আমি তোমাকে থাকতেই দেব না। তোমাকে ভালো মতো শিক্ষা দিতেই হবে। এই বলে নন্দিনী জোর করে কোয়েলের পুড়ে যাওয়া হাতে গুঁড়ো লঙ্কার পেস্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে কোয়েলের বড় দিদি অহনা এবং তার স্বামী চলে আসে। কোয়েলের উপর অত্যাচার করতে দেখে তারা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমার সাহস কি করে হলো কোয়েলের উপর অত্যাচার করার? আমি এখনই তোমার উপর ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করব। এভাবে তুমি মেয়েটাকে কষ্ট দিচ্ছ। আমরা এখানে না আসলে তো কিছুই জানতে পারতাম না। কোয়েল, তুই এখনই প্রীতমকে ফোন কর। প্রীতমকে ডাক এখানে। আমরা প্রীতমকে ছাড়বো না। এদের দুই ভাই বোনকেই আমরা জেল খাটাবো, তবেই আমাদের শান্তি হবে। বিয়ের আগে তুই মায়ের অত্যাচার সহ্য করেছিস, আর এখন তুই তো ননদের অত্যাচার সহ্য করছিস। প্রীতম এসবের ব্যাপারে কিছুই জানে না, ওকে আমি কিচ্ছু বলিনি। আমি বেকার বেকার কোনো ঝগড়া ঝামেলা চাই না, তোরা কিছু করিস না দিদি। ঠিক তখনই সেখানে প্রীতম চলে আসে। আসলে সেদিন কোনো কারণে প্রীতমকে তার কাজে ছুটি দেওয়া হয়েছিল, তাই সে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। প্রীতমকে দেখে তার বোন নন্দিনী খুবই ভয় পেয়ে যায়। অহনা প্রীতমকে সব কথা বলে দেয় যে কিভাবে প্রীতমের বোন কোয়েলের উপর অত্যাচার করে। ইস, তুমি আমাকে একটাবার বলতে পারতে আমার বোন তোমার সঙ্গে এইসব করেছে। কি রে বোন, মা মারা যাওয়ার পর আমি তোকে কত কোলে পিঠে করে মানুষ করেছি। তোর বৌদি তোকে কত ভালোবাসে, আর তুই তোর বৌদির উপর এমন অত্যাচার করিস। অনেক হয়েছে, আমরা এখন এখান থেকে চলে যাব, তারপর তুই একা একা থাকবি। এরকম করিস না দাদা, আমাকে ক্ষমা করে দে। আমার ভুল হয়ে গেছে। আসলে আমি বৌদির মাকে বলতে শুনেছিলাম বৌদি খুবই অপয়া, সেই জন্য আমি বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলাম। আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে দাদা। বৌদি, তুমি দাদাকে বলো না একবার।
এভাবেই নন্দিনী খুবই কান্নাকাটি করতে থাকলে কোয়েলের খুবই খারাপ লাগে, তাই সে তার ননদকে ক্ষমা করে দেয়। বিক্রম তার নিজের অফিসে প্রীতমকে একটা ভালো পোস্টের চাকরির ব্যবস্থা করে দেয়। এর ফলে প্রীতমের সংসার থেকে আর্থিক সমস্যার সমাধান হয়ে যায়। এভাবেই কোয়েল তার শ্বশুর বাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে।